বর্তমানে ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং 133, যা গত 9 বছরের মধ্যে সবথেকে খারাপ। তবে এর কারণ কি? ভারতীয় ফুটবল প্লেয়ারদের মাঠে খারাপ পারফরমেন্স, নাকি ভারতীয় ফুটবল ফেডারেশনের উপরে যারা বসে রয়েছে তাদের ব্যর্থতা? অন্যদিকে ভারতীয় ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট, তার উপরেও কিন্তু উঠছে একাধিক অভিযোগ, স্বজন পোষণ থেকে শুরু করে টাকা দুর্নীতি আরও অনেকে। সব মিলিয়ে ভারতীয় ফুটবল আজ বেশ সংকটের মুখে। ভারতীয় ফুটবলের যে বর্তমান অবস্থা তার সেই বিষয়ে কিন্তু আলোচনার জন্য চলে এসেছি। আজকে আমাদের এই ভিডিওর অতিথি হচ্ছে মেহতাব হোসেন, প্রাক্তন ফুটবলার, বহুযুদ্ধের নায়ক। মেহতাব দা, প্রথমেই তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ। আর প্রথমেই যেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব, আমাদের বিষয় যে ভারতীয় ফুটবলের বর্তমান যে অবস্থা, হবে কি হবে না, আইএসএল এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কোর্টে এই নিয়ে কেস চলছে। তো সেক্ষেত্রে সেই বিষয়ে তো আসবো। বর্তমানে প্রথমে আছে র্যাঙ্কিং। ভারতের র্যাঙ্কিং গত 9 বছরে সব থেকে এখন তলানিতে রয়েছে 133। এর কারণটা কি? মানে প্লেয়ারদের খারাপ খেলা নাকি প্রশাসনের ব্যর্থতা? তুমি কি বলবে? দেখো, আমি এইটুকু মনে করি, প্লেয়াররা কোনোদিন কোনো সময় মাঠে নামলে তারা হেরে মাঠ থেকে ফিরতে চায় না। প্রত্যেকটা প্লেয়ার যারা ইন্ডিয়া টিমে এখন আছে প্রেজেন্ট, যারা আগে ছিল, আমাদের ভাবতে হবে যে আমরা ওই জায়গাটা অ্যাচিভ করতে পারছি কিনা। আমি আফটার 65 এর পরে তারপরে কিন্তু আমাদের ইন্ডিয়া টিমে খুব একটা ভালো রেজাল্ট নেই। আমরা বলছি আমরা 99-তে ছিলাম, 92-তে ছিল, 92 র্যাঙ্কিং ছিল, বা 98 ছিল, 95 ছিল, কিন্তু আমরা যখনই জাপান, কোরিয়া, 65 এর আগে জাপান, কোরিয়াকে আমরা ডমিনেট করেছি। তারপরে দেখো, ইতিহাস থেকেই কিন্তু পরবর্তীকালে আমাদের প্রেজেন্ট, ফিউচার সবকিছু হয়। ইতিহাসটাকে আগে ধরতে হয়। দেখো, ভারতীয় ফুটবল যে সংকটে আছে, এটা আমি মানে বললেই যে হয়ে যাচ্ছে না, এটা সবাই জানে। এটা সর্বজনবিদিত যে একটা ব্যাপার, এরকম কখনো হয়নি ভারতীয় ফুটবলের ইতিহাসে। এবং আমরা যারা ফুটবলের সাথে যুক্ত, আমরা সবসময় একটা ইতিবাচক মনোভাব আমাদের থাকা উচিত। হয়তো কোনো না কোনো কারণে আটকে গেছে, লিগ্যাল কিছু সমস্যা ছিল, আমাদের স্পোর্টস বিল গতকাল পাস হয়েছে, তো এইগুলোর অনেক কিছু প্রভাব যেগুলো পড়তে চলেছে ফুটবলে, কেন বিভিন্ন খেলাধুলোর ক্ষেত্রে সেটা ফুটবলেও পড়তে চলেছে। এবং এই সংকটটা যতটা তাড়াতাড়ি কেটে যায় সেটা আমরা সকলে চাই। এবং আমরা পজিটিভ যে নিশ্চয়ই একটা দেশের যদি লিগ না হয়, এর থেকে বড় ক্ষতি কিছু হতে পারে না। এবং সবথেকে বড় কথা, এটা একটা যদি লিগ না হয়, ফিফার শাস্তির মধ্যেও পড়তে পারে হয়তো, যার মানে যা শুনেছি বা যে সব কন্ডিশনস বা আছে। এবং যেটা তুমি বললে পরের দিকে, যেটা হলো এই যে র্যাঙ্কিং নিয়ে আমার কোনোদিনও মাথা ব্যথা নেই। আমার মনে হয় না যখন 99 বা 98 র্যাঙ্কিং ছিল, দারুণ ফুটবল খেলেছে। মানে আমার স্বল্প ধারণায় ফুটবলে আমি যতটুকু বুঝেছি, আমার কাছে যেটা মানে মূল ব্যাপার হলো আমরা কতটা ভালো ফুটবল খেলছি। আমরা ধারাবাহিকভাবে যদি ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এইসব টিমকে 4 বারের জায়গায় 3 বার যদি হারাতে পারি, আমি মনে করবো আমরা একটা স্টেপ এগিয়েছি। সেখানে আমার র্যাঙ্কিং যদি 150-এও হয়, ডাজেন্ট ম্যাটার। আজকে আমরা ভিয়েতনামকে হারাতে পারবো না তো ভটের ছেড়ে দাও, আমরা আজকে বাংলাদেশ, আফগানিস্তানকে, ইভেন নেপাল, ভুটানকে হারাতে গেলে স্ট্রাগল করি। আমরা স্যাপ কাপ জিতে মনে হয় যেন আমরা এশিয়ান গেমস জিতে ফেলেছি। তো এই সব জিনিসগুলো ভাবতে হবে। এবং র্যাঙ্কিং আমার কাছে কোনো ফ্যাক্টরস নয়। ফুটবল খেলাটা আনন্দ দেওয়া এবং জিততে হবে। ন্যাশনাল টিমের খেলায় তোমাকে যদি তুমি ইতিহাস, আমাকে ওটা নতুন করে বলার নেই, দীর্ঘদিন ধরে বিদেশি কোচের আন্ডারে ছিল, কোচ বদল হয়েছে সবাই জানে, এবং লজ্জাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি। এবং এখান থেকে যতটা তাড়াতাড়ি মুক্ত হতে পারি, সেটা আমাদের সকলের পক্ষে, ফুটবলের পক্ষে ভালো। ওনার দৃষ্টিভঙ্গিতে উনি চিন্তা ভাবনা করে কি বলেছেন সেটা তো আমি বলতে পারবো না। নিশ্চয়ই উনি যদি মনে করেন যে ফিফা এর জন্য দায়ী, হয়তো, কারণ উনি একটা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, উনি অনেক বেশি বুঝবেন। ওনার সাথে ইনফ্যানিটোর অনেকবার সাক্ষাৎ হয়েছে, উনি আর্সেন ওয়েঙ্গারের সাথে অনেকবার আমাদের দেশে একাডেমির জন্য, এবং আর্সেন ওয়েঙ্গার ইজ ওয়ান অফ দ্য টেকনিক্যাল এক্সপার্ট অফ ফিফা। তো সুতরাং ওনাদের হয়তো পরামর্শ থেকে, ওনাদের অ্যাঙ্গেল থেকে উনি বলছেন। তো সুতরাং আমি কোনো একটি ব্যক্তিকে আমি কোনো রকম দোষারোপ করতে পারি না।
উনি যেহেতু প্রেসিডেন্ট আছেন, দায়ভারটা হয়তো ওনার ওপর পড়ে, স্বাভাবিকভাবেই পড়বে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো ব্যক্তিকে আমি বলছি না দরকার। আমি আবার বলছি, আমি ফুটবলের সাথে জড়িত, আমি দায়ী, এর সাথে সাথে যারা ফুটবলের সাথে জড়িত সকলে দায়ী। দায়ভারটা নিতে হবে। এই দায়িত্ব থেকে, এই দায়ভারটা থেকেই রাস্তা বার করতে হবে, যাতে আমরা একটা অন্তত এন্ড অফ দ্য টানেল একটা আলোর রেখা দেখতে পাই। এক অপরের উপরে থুতু না ছিটিয়ে, ওপরে থুতু দিলে কি বলতো নিজের গায়েই পড়বে। যত একসাথে বসে কিভাবে এটাকে সলভ করা যায়, ঠিক আছে, আমি ইগো নিয়ে বসে আছি, ও ইগো নিয়ে বসে আছে, এটা করলে কিন্তু আমাদের দেশের ফুটবলটা নষ্ট হচ্ছে। উনি একটা জায়গায় বসে আছেন, যে ওখানে বসে আছেন সে ভাবছেন কি আই এম দ্য বস, আমি কেন কাউকে রিপ্লাই দেবো বা আমি কেন কাউ কোশ্চেন কেউ আমাকে করবে। দিস ইজ নট রাইট। তো সবাইকে ডাকো, কিভাবে প্রবলেমটা সলভ হয়। দেখো, একটা ম্যান ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেরকম আমাদের ফুটবলে কোচিং এ ম্যান ম্যানেজমেন্ট দরকার, যেরকম তুমি সবচেয়ে ফুটবলে ইন্ডিয়াতে সবচেয়ে বড় পোস্ট হচ্ছে প্রেসিডেন্টের। সে প্রেসিডেন্ট ঠান্ডা মাথায় কিভাবে সবাইকে নিয়ে একটা জায়গায় আসুক, স্পোর্টস সায়েন্টিস্ট আনুক, যার যার যেটা যেটা ফুটবলের দরকার আগে ওইগুলো, তারপরে লিগ কিভাবে তাড়াতাড়ি শুরু করা যায়। আমি এই কন্ট্রাক্টে যেমন আরে আমার স্বার্থ ছাড়া, আমার স্বার্থ বাদে আগে আমার ফিউচারটা নষ্ট হয়ে যাচ্ছে, এই করে দেশের বদনাম হচ্ছে, ফুটবলের বদনাম হচ্ছে, সারা পৃথিবী দেখছে আমরা কি করছি নিজেদের মধ্যে। এইগুলো না করে সবাই একসাথে বসো, সবাই একসাথে আলোচনা করো, আলোচনা করে কিভাবে তাড়াতাড়ি লিগ স্টার্ট হবে আর কিভাবে ডেভেলপমেন্ট হবে তোমার ভারতীয় ফুটবল, কিভাবে তোমার গ্রাসরুট ডেভেলপমেন্ট হবে। শুধু গ্রাসরুট ডেভেলপমেন্ট করলে বলা না, আমি কিভাবে সাইন্টিফিক ওয়েতে গ্রাসরুট ডেভেলপ করব। এখন তো এত আমাদের সময় এত 100 খানা 200 খানা প্রত্যেকটা স্টেটে এত একাডেমি ভরে গেছে, কিন্তু যখনই আমরা ন্যাশনাল টিমে যাচ্ছি, খেলতে যাচ্ছি অন্য টিমের সাথে, তাহলে সাইন্টিফিক ওয়েতে তৈরি করতে হবে, নাহলে কিন্তু আমরা কোনো নোওয়্যার, আমরা মুখেই বলে যাব কাজে আমরা খেলেছি খুব ভালো করেছি, একদমই না। যারা বলে থাকে তারা মিথ্যা কথা বলে। আমরা মিরাকল করেছি কোনো সময়, ক্যামেরুনকে হারিয়ে দিয়েছি, একে হারিয়ে দিয়েছি, ওকে হারিয়ে দিয়েছি, আটকে দিয়েছি, কিন্তু এখন তো সেটাও হয় না। এটা মিরাকল হয়ে যায় এক একদিন। যেরকম নেহরু কাপে ক্যামেরুনের মতন টিমকে হারিয়ে দিয়েছি, টু ড্র দেন ট্রাইব্রেকারে। এটা না, আমরা যে এক্সট্রাঅর্ডিনারি কিছু করিনি, আমরাও স্ট্রাগল করেছি, মনের জোরে হয়তো আমরা করেছি, কিন্তু আমাদের সেই স্ট্রেংথ, সেই ইন্ডুরেন্স, সেই পাওয়ার নেই, সেই টেকনিক নেই যে 10টা পাস খেলবো এগেনস্ট টিমের, মানে ইউরোপিয়ান বা জাপান, কোরিয়া বা সৌদি আরবিয়া, এদের এগেনস্টে 10টা 15টা পাস খেলবো। সেই টেকনিক, সেই ফাস্ট টাচ আমাদের নেই, আমাদের ভিজন নেই, আমাদের কুইকনেস, শার্প সাফল করা জানি না। অপরদিকে ভারতীয় ফুটবলের দীর্ঘদিনের সাপ্লাই লাইন কলকাতা ফুটবল লিগ আজ জৌলুস হারিয়েছে। প্রথম 11তে ভূমিপুত্রের সংখ্যা গিয়ে ঠেকেছে মাত্র 6 জনে। এরই সঙ্গে ভারতীয় ফুটবলে লিগ শুরু হয়েছে 10 বছর হলো, তা হচ্ছে ISL। সেটাই এখন ভারতীয় ফুটবলের সর্বপ্রথম বা সর্বোচ্চ লিগ। সেই লিগই আজ সংকটের মুখে। এই বছর হবে কি হবে না তাই নিয়ে কিন্তু দোলাচল চলছে। সব মিলিয়ে ভারতীয় ফুটবল আজ ঘোর সংকটে। তাই প্রশ্ন খুঁজছি আমরা, এই বিষয়ে কি বলছেন প্রাক্তন প্লেয়ার সঞ্জয় সেন এবং মেহতাব হোসেন। আসুন শুনে নিই তাদের নিজেদের মুখ থেকে। হ্যাঁ, আমরা একটু কলকাতা লিগ বা বাংলার ফুটবল নিয়ে আসি। যে আমরা দেখতে পারি ভূমিপুত্র সংখ্যা, বাঙালি প্লেয়ার বা বাংলার প্লেয়ার সংখ্যাটা 5 হওয়ার কথা ছিল, এই মৌসুমে তার একটা বাড়িয়ে 6 করেছে। আস্তে আস্তে এই আমাদের কলকাতা ফুটবল লিগ ছিল ভারতের সাপ্লাই লাইন, এখান থেকে একাধিক প্লেয়ার উঠেছে, তোমরাই উঠেছো। সেইটার কিন্তু আস্তে আস্তে 44টা হারিয়ে যাচ্ছে। ভারতীয় দলে কিন্তু বাঙালির সংখ্যা কমে যাচ্ছে। কলকাতা লিগ থেকেও সেরকমভাবে কোনো ভালো প্লেয়ার উঠছে না। আমাদের ইস্টবেঙ্গল, মোহনবাগানও কলকাতা লিগটাকে সেইভাবে দেখছে না। এর কারণটা কি বলে তোমার মনে হয়? দেখো, ডিউ টু যখন আমরা একটা মাইন্ডসেট করিনি না কি আমরা এইকে গুরুত্ব দেবো না, যখনই তুমি ইতিহাসকে গুরুত্ব দেবে না, তোমার প্রেজেন্ট আর ফিউচার কোনোদিন ভালো হতে পারে না। যদি ইতিহাসকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে কিন্তু প্রেজেন্ট আর ফিউচারটা ভালো হয়। এই যে রেসপেক্ট ব্যাপারটা আগে যে আমাদের বাড়িতে ছিল, রেসপেক্ট ব্যাপারটা, বড়দেরও আমরা রেসপেক্ট করতাম,
ছোটদেরও আমরা সম্মান নিতাম, ভালোবাসা দিতাম, এই রেসপেক্টটাই চলে গেছে মানুষের মধ্যে। আর সেম হচ্ছে ফুটবলে, আমাদের যে ইতিহাসটা ভুলে গেছি, যে এখান থেকে কত প্লেয়ার উঠে এসছে, এখান থেকে আমাদের কত বড় বড় প্লেয়ার দেশের হয়ে খেলেছে, অলিম্পিক খেলেছে, কলকাতা লিগ থেকে খেলে, কিন্তু এটাই কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে যেতে ফেলেছি। তার জন্যই কিন্তু আমরা সেইভাবে, কালকে ইস্ট বেঙ্গলের খেলা, রেল এফসির সাথে খেলা, আমিই কোচ রেল এফসি, কটা দর্শক এসছে, যখন আমাদের হোম গ্রাউন্ডে খেলা হতো ফুল প্যাকড হতো স্টেডিয়াম, অফিস ছুটি করে খেলা দেখতে আসতো। এই যে নিজের প্লেয়াররা নিজেকে উজ্জীবিত করতো, এটা তো ভেরি ইম্পর্টেন্ট। বাঙালি ছেলেরা যে, আমি বলবো না শেষ হয়ে গেছে, আমি বলবো না তোমার বাঙালি প্লেয়াররা খারাপ, তাদেরকে কনফিডেন্স দিতে হবে। সায়নের মতন প্লেয়ার খেলছে না, সৌভিকের মতন প্লেয়ার খেলছে না, অফকোর্স এক্সট্রাঅর্ডিনারি প্লেয়াররা আছে, কিন্তু তাকে কনফিডেন্স দিতে হবে, তাদেরকে বিলিভ সিস্টেম, ইয়েস তুমি পারবে, এটা করলে কিন্তু আমরা সার্ভাইভ করব। কারণ এরম ভাবে হয় না, একটা শূন্যতা যায়, এটা ইকোনমিক্সের ক্ষেত্রে হয়, ডিম্যান্ডস বলে না, একটা ল অফ ডিম্যান্ডস, একটা সময় প্রচুর থাকে, আবার সেই ভয়েডটা তৈরি হয়, সেই শূন্যতাটাকে আবার একটা পরিপূর্ণতার সৃষ্টি হবে, এটা আমি বিশ্বাস করি। বিদেশি এই বাইরের খেলোয়াড়েরা, অন্যান্য স্টেটের খেলোয়াড়েরা খেলছে, এটা নতুন না। আজকে যদি আমরা বাংলা দলের সাফল্য দেখি, সন্তোষ ট্রফির বিচারে আমরা 33 বার জিতেছি। 33 বার জেতার আগে পুরোপুরি আগের কয়েকটা বছর ছাড়া যতবার আমরা জিতেছি, সেখানে হাবিব, আকবর, লতিফউদ্দিন, জেভিয়ার পায়াস, অসংখ্য, অমল রাজ, ফরিদ, তারা কোথাকার প্লেয়ার, তারা কেউ বাংলার প্লেয়ার না, তাদের অবদান। তো সুতরাং এটা নতুন কিছু নয়। এখন যে পরিকাঠামোটা এসে গেছে, এখন ন্যাশনাল লিগ চালু হয়েছে, কলকাতা লিগের গুরুত্বটা কমে গেছে। আগে কলকাতা লিগ চলতো মে থেকে একদম এন্ড অফ সেপ্টেম্বর অবধি চলতো, এখন সময়টা নেই, ক্যালেন্ডার সময় পাওয়া যায় না, 2 মাসের 2.5 মাসের মধ্যে লিগ শেষ করতে হবে, অনেক প্রতিকূলতা আছে। সুতরাং তার মধ্যে থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি কোনো রকম কোটা সিস্টেমে বিশ্বাস করি না। আমি যদি সত্যি বাংলার ফুটবলের উন্নতি চাই, আমি যদি কোনো দলের কোচ হই, আমি দরকার পড়লে 11টা বঙ্গ সন্তানকে খেলাতে পারি। তো সুতরাং আমার কোটার কি প্রয়োজন? আমার 6টা 7টার প্রয়োজন নেই। আমি যদি আমার 11টায় খেলাতে হয়, আমি 11টা খেলাবো। তো সুতরাং যারা এইসব নিয়ে প্রশ্ন করে বা যারা এইসব নিয়ে তর্ক বিবাদ করে, তাদের পক্ষে আমি নই। কারণ আমার মনে হলে আমি 2-3 বাইরের আউটস্টেশন প্লেয়ার ভালো হলে আমার টিমটাকে তো আমাকে দেখতে হবে দলের প্রয়োজন মতো, এবং আমি তো একটা টিমের ওনার, বা আমি একটা দল চালাই, আমার দলকে আমি সাফল্য এনে দিতে চাই। সেখানে যদি আমি 2-3-4টে ছেলের আউটস্টেশন প্লেয়ার যদি নিয়ে আমার টিমটা ভালো হয়, আমার তাতে কোনো ক্ষতি নেই। আমার যদি 11টা বাঙালি ছেলেকে নিয়ে আমি যদি চ্যাম্পিয়ন হতে পারি, এটার থেকে বড় কিছু হতে পারে না। তো সুতরাং এইগুলো ভাবার ব্যাপার আছে। সেখানে কোটা ব্যাপারটা আমি কখনোই, এটা নিয়ে আমার মাথা ব্যথা নয়। কারণ আমার ইচ্ছা মতো, আমার পরিস্থিতি মতো আমি যদি খেলাতে পারি, ইয়েস, আমার যদি এরম থাকতো যে না আমার একটাও বাংলা ছেলে খেলাতে পারবে না, বাইরের ছেলে, তাহলে না একটা কথা ছিল। 6টা প্লেয়ার কিন্তু এনাফ, 6টা-7টা প্লেয়ার এনাফ। আমরা যদি আইএসএল দেখি, যখন শুরু হয়েছিল 6 জন 7 জন 8 জন বিদেশি খেলাতো, তারপরে একটা কোটা করে দিয়েছে 4 জন। তো সুতরাং তুমি 11 জন খেলালে, আমার কথা হলো একটুখানি কম্পিটিটিভনেস তো থাকবে। একটা সময় তো বিদেশিরা খেলতো, বিদেশিদের বন্ধ করে দিয়েছে। এরপরে যদি আউটস্টেশন প্লেয়ারদেরও বন্ধ করে দেয়, আউটস্টেশন প্লেয়াররাও তো কলকাতায় খেলে কলকাতার লোকেদের মন জয় করতে চায়, তারাও তো কলকাতায় খেলে ভারতীয় ফুটবলের স্বপ্ন দেখতে চায়। তো ক্ষতি কি? আমরা উদার মনোভাব, আমাদের উদার মানসিকতাটা থাকুক। তার সাথে সাথে বাঙালি খেলোয়াড় বা লোকাল ট্যালেন্ট প্রতিটা টিমের, যারা কর্মকর্তা আছে, যারা স্পটার বা যারা স্কাউটস আছে বা কোচ, আমি আবার বলছি, আমি যদি কোচ হই, আমি আমার কথা বলতে পারি। সেখানে আমি নিজের ঢাক পেটাতে চাই না। আমি যখন কোচ হয়েছিলাম, তুমি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানে দেখো, ইউনাইটেড স্পোর্টসে দেখো, কতগুলো লোকাল ছেলে আমার প্রশিক্ষণে খেলেছে। সুতরাং তার আগে রফিক ইউনাইটেড স্পোর্টসে প্রচুর ছেলে খেলেছে, তারপরে তো মোহামেডান, মোহনবাগানে। তো সুতরাং কোচ হিসেবে তো আমারও একটা দায়িত্ব থাকে। তো যারা কোচিং করছে তাদেরও দায়িত্ব আছে লোকাল ছেলেদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ 2-3-4টে যদি বাইরের ছেলে খেলে, আমার মনে হয় না খুব একটা ক্ষতি হতে পারে, বরঞ্চ আরও বেশি একটা প্রতিযোগিতামূলক একটা মনোভাব তৈরি হতে পারে। পরিকাঠামোর পরিবর্তন হয়েছে, মেন্টালিটি প্লেয়ারদের পরিবর্তন হয়েছে,
তাদের ডিসিপ্লিন লাইফ পরিবর্তন হয়েছে। যারা অনেক প্লেয়ার আগে অতটা আমরা জানতাম না ফুটবলটা খেলতে গেলে কি কি নিজেকে মেনটেন করতে হয়, সেগুলো এসছে, অফকোর্স এসছে, এটা বলবো না কি পরিবর্তন হয়নি, অফকোর্স পরিবর্তন হয়েছে, প্লেয়াররা প্রফেশনাল হয়েছে। ভেরি ক্রিটিক্যাল। এই প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না, আমি এতক্ষণ গড় করে বলে গেলাম। আমি মনে প্রাণে চাই ভালো এই তোমাকে একটু আগে যেটা বললাম, আমরা এই ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, ভিয়েতনাম এই দলগুলোকে বলে হারাতে পারবো। এই 10 বছরের মধ্যে যদি এইটা করতে পারি, আমার মনে হবে ইয়েস আমরা এগিয়েছি। আর আমরা সেই জায়গায় পড়ে আছি। আমরা তুমি দেখো আইএসএল এ যেভাবে টাকা খরচা করা হচ্ছে সেইভাবে কি ন্যাশনাল টিমে খরচা করা হয়? করা হয় না। সো ন্যাশনাল টিম যদি যত ভালো র্যাঙ্কিং করবে, তোমার কিন্তু ক্লাবের মর্যাদাটা, ক্লাবের লেভেলটা কিন্তু বাড়বে, দেশের ফুটবলটা আরো ডেভেলপ করবে। আমরা চিন্তা করছি শুধু ক্লাব ফুটবল নিয়ে, কে কত টাকা দিয়ে প্লেয়ার নেবে, কে কত টাকা দিয়ে প্লেয়ার কিনবে, ঠিক আছে, ট্রান্সফার ফি দিয়ে কিনবে বা নিয়ে আসবে লোন দিয়ে, এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে আমাদের আবেগ, এটা নিয়ে আমাদের দরকার। কিন্তু আমরা ন্যাশনাল টিমকে ইগনোর করছি। আমরা বুঝতে পারছি না কি ন্যাশনাল টিম যদি ডেভেলপ হয়, আমাদের দেশের কিন্তু ফুটবল ডেভেলপ হবে। যেটা আমি বলছিলাম সাইন্টিফিক ওয়ে, মানে বাচ্চাদের মেসি দেখো, যখন তার হরমোন গ্রোথ হচ্ছিল না, গ্রোথের জন্য তাকে ইনজেকশন দেওয়া হয়, তার মাসেল ডেভেলপ করা হয়, কোন কোন জায়গায় প্রবলেম আছে, বোনের কত ওয়েট আছে, এই সাইন্টিফিক ওয়েতে যদি আমরা না যাই, তাহলে কিন্তু ইউরোপ তো ছেড়ে দাও, ওয়ার্ল্ড কাপ তো ছেড়ে দাও, এশিয়ার মধ্যেও আমরা কিন্তু কোরিয়া, জাপান, সৌদি আরবিয়া, তারপরে ইউই, অস্ট্রেলিয়া, এদের সাথে আমরা কম্পিটিশন, ইভেন আমি তোমাকে বলছি সিরিয়ার সাথে খেলতে গেলেও আমরা স্ট্রাগল করছি। সব দায়ী, সবাইকে দায়ী হতে হবে। আমি যদি কোনো ক্লাবের সাথে যুক্ত থাকি, আমি কোনো যদি সংগঠনের সাথে যুক্ত থাকি, আমিও দায়ী, এটা বলতে পারি। এই দায়িত্বটা সবাই যদি নেয়, তাহলে বুঝতে বুকের পাটা আছে। একটা ভারতীয় খেলোয়াড়কে আজ পর্যন্ত বলতে শুনেছো যে আমরা খেলতে পাচ্ছি না, সরি আমরা ভালো খেলবো, এইটা কোনো খেলোয়াড়ের মুখে শুনেছো? শোনোনি, কারণ তারা দায়বদ্ধতা কাদের নেই। এই যে লিস্টন কোলাসো, আমি তাকে ছোট করছি না, আজকে 5টা গোল করলো। ভারতীয় ফুটবল দলে যতদিন খেলেছে কটা গোল করেছে? আজকে চাংটে বলে খেলোয়াড়টা মুম্বাইতে দারুণ ফুটবল খেলছে আইএসএল এ, কটা গোল ভারতীয় দলের হয়ে করেছে। তো এইগুলো ভাবার ব্যাপার আছে। সুতরাং প্লেয়াররা দায়ী, একদম কোচেরা দায়ী, যে কোচেরা এতদিন দীর্ঘদিন ধরে বিদেশি কোচেরা এসছে দায়ী, এবং ফুটবল ফেডারেশনের লোকেরাও দায়ী। যারা সঠিকভাবে যদি ফুটবলটা পরিচালনা করতে না পারে, দায় ভারটা তাদেরও নিতে হবে। ভারতীয় ফুটবলের ঘুরে দাঁড়ানোর জন্য দরকার অবশ্যই সঠিক পরিকাঠামো, স্বচ্ছ প্রশাসন, ভারতীয় ফুটবল ফেডারেশনে যারা বসে রয়েছে তাদের আরও দক্ষভাবে কাজ করার ক্ষমতা। শুধুমাত্র ভারতীয় ফুটবল লিগে দামি বিদেশি এনে হবে না। এখন দেখার বিষয় ভারতীয় ফুটবল কি আগামী দিনে বিশ্বমঞ্চে আরও ভালোভাবে কাজ করতে পারে, নাকি আরও পিছিয়ে যাই আমরা। এর কিন্তু একমাত্র উত্তর দেবে সময়।